রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা আরও বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঝুঁকি কমানোই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই পরিস্থিতিতে রাশিয়া শুধু অস্ত্র সরবরাহকারী হিসেবে নয়, বরং বহুবিধ উপায়ে ইরানের জন্য শক্তি হিসেবে কাজ করছে। এর প্রকৃত প্রভাব অবশ্য বহু বছর পরে স্পষ্ট হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও তেহরানের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে, কিন্তু জুনে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে বোমা হামলা করে তখন রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি। অনেকেই ভেবেছিলেন এতে মস্কো তেহরান সম্পর্ক আবার শীতল হবে, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এই 12 দিনের যুদ্ধ তেহরানকে মস্কোর আরও কাছে ঠেলে দিয়েছে এবং পরমাণু খাত সহ নতুন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের ভারসাম্য বরং আবারও রাশিয়ার পক্ষে ঝুঁকেছে। ক্রেমলিনের জন্য ইরান এখন তাদের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। তবে ইরানের জন্য রাশিয়া ক্রমশ একটি অপরিহার্য অংশীদার হয়ে উঠছে। এই পরিস্থিতি মস্কোকে সহযোগিতা নির্মাণে আরও বেশি নির্বাচিত এবং জোরালো ভূমিকা নিতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে মস্কোর পক্ষ থেকে সাহায্য না পাওয়ায় তেহরান স্পষ্টতই হতাশ হয়েছিল। তবুও তারা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া বন্ধ করেনি, যার মধ্যে প্রধান হল রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা। হ্যাক হওয়া রস্টেক নথির তথ্য অনুসারে রাশিয়ার ইরানকে 48টি সু-35 যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাশিয়ার সামরিক পরিবহন বিমান নিয়মিতভাবে ইরকুটস্ক থেকে ইরানে উঠছে, যেখানে ইরকুটস্ক বিমান কারখানা অবস্থিত। এটি অন্যান্য চুক্তির ইঙ্গিত দিতে পারে। সু-30MK যুদ্ধবিমান সরবরাহেরও সম্ভাবনা রয়েছে। 2015 সালের পরমাণু চুক্তিতে উল্লেখিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার অধীনে তেহরানের ওপর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলেও ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের প্রতি তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণের ইচ্ছা রাখে। তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের ওপর অতিরিক্ত চাপ এটিকে কিছুটা সীমিত করতে পারে। দুই দেশের উচ্চাভিলাষী পারমাণবিক পরিকল্পনাও রয়েছে। রাশিয়া অতীতে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। প্রথমে তেহরান ঘোষণা করেছিল যে রাশিয়া ইরানে 5টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। পরে সেই সংখ্যা বাড়িয়ে 8টি করা হয়। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুটা সংযত বিবৃতি এসেছে, তাই চুক্তিগুলোর বাস্তবতা পুরোপুরি পরিষ্কার নয়। তবে মস্কো স্বীকার করেছে যে তারা হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তেহরানের সঙ্গে 25 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে দুই পক্ষ ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা নিয়েও কাজ করছে। অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে। রাশিয়া থেকে ভারত মহাসাগরের বন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণের জন্য ইরান আগামী মার্চের মধ্যে জমি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী মাসগুলোতে ইরান আজারবাইজানের মাধ্যমে রাশিয়ার গ্যাসও পেতে শুরু করবে। বেশ কয়েকটি বৃহৎ রুশ কোম্পানির প্রতিনিধি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে তারা ইরানি বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তারা দেশটির সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন এক বিশাল গল্ফ বল, কিন্তু কলোরাডো জুড়ে ছড়িয়ে থাকা এই 100 ফুট উঁচু গম্বুজগুলোর ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী সরঞ্জাম। এগুলো এতটাই ক্ষমতাধর যে পৃথিবী থেকে অর্ধেক দূরত্বে হওয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও মুহূর্তে ধরে ফেলতে পারে। এই বিশাল আবহাওয়ারোধী শেলগুলোকে রেডম বলা হয়, যা মূলত একটি গুরুত্বপূর্ণ কারণে তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রকে আগত ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করা। এগুলো কার্যত ডিজনির এপটক থিম পার্কের প্রতিকৃতির মতো দেখতে হলেও এর ভেতরের কাজ অত্যন্ত গুরুতর। প্রতিটি রেডমের ভেতরে রয়েছে একটি শক্তিশালী স্যাটেলাইট অ্যান্টেনা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র সতর্কতা নেটওয়ার্কের একটি অংশ। এই নেটওয়ার্ক পৃথিবী থেকে 22,000 মাইল ওপরে স্যাটেলাইটগুলোর সাথে একসাথে কাজ করে। স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই একটি ক্ষেপণাস্ত্র থেকে নির্গত তাপকে শনাক্ত করে। এগুলো হলো আই ইন দ্য স্কাই রাডার। আলাস্কা বা গ্রিনল্যান্ডের মতো প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শক্তিশালী ভূমিভিত্তিক রাডারগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করে। রেডম গ্রাউন্ড স্টেশন
কলোরাডোর রেডমগুলোর ভেতরে থাকা অ্যান্টেনা সেই ডেটা রিয়েল টাইমে গ্রহণ করে। এই 3 স্তর মিলে বিশ্বের অন্যতম উন্নত একটি প্রাথমিক সতর্কতা নেটওয়ার্ক গঠন করেছে, যা নিশ্চিত করে যে কোথাও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলে আমেরিকা সবার আগে তা জানতে পারবে। ফ্রেড নামের অ্যান্টেনা এবং ভেতরের রহস্য অরোরা কলোরাডোর বাক্সলে স্পেস ফোর্স বেজে এই রেডমগুলো অবস্থিত। ভেতরের অংশটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, তবে আমেরিকার স্পেস ফোর্সের বিশেষ অনুমতিতে সেখানে প্রবেশ করে এর কার্যপদ্ধতি দেখানো হয়েছে। রেডমের ভেতরের অ্যান্টেনাটির নাম দেওয়া হয়েছে ফ্রেড। এটি স্যাটেলাইট রিড আউট স্টেশন নামে পরিচিত। এটি সেই গুরুত্বপূর্ণ সরঞ্জাম যাকে রক্ষা করার জন্য 650টি ফাইবার গ্লাস টাইলস, প্রতিটির ওজন প্রায় 355 পাউন্ড দিয়ে তৈরি রেডম শেলটি ব্যবহার করা হয়। রেডম দুটি কাজ করে: আবহাওয়া থেকে সুরক্ষা, অ্যান্টেনাটিকে তীব্র বাতাস, তুষার এবং বরফ থেকে রক্ষা করে। বাইরের কেউ যেন বুঝতে না পারে যে অ্যান্টেনাটি কোন দিকে তাক করে আছে তা নিশ্চিত করে। আশ্চর্যজনকভাবে এই অ্যান্টেনাটি ফোর্ডের, যারা গাড়ি তৈরি করে, অ্যারোস্পেস বিভাগ দ্বারা 1971 থেকে 1973 সালের মধ্যে তৈরি হয়েছিল। অ্যান্টেনাটি বাইরের দিক থেকে স্থির মনে হলেও ভেতরে এটি ক্রমাগত নড়তে থাকে এবং পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে উপগ্রহের উপর লক্ষ্য স্থির রাখতে নিজেকে সামঞ্জস্য করে। অপারেশনস ফ্লোর, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। মিসাইল সতর্কতার আসল কেন্দ্র হল অপস ফ্লোর, অপারেশনস ফ্লোর। এটি একটি অত্যন্ত শ্রেণীবদ্ধ কক্ষ, যেখানে 24/7 স্পেস ফোর্সের কর্মীরা স্যাটেলাইট এবং রেডম থেকে আসা তথ্য পর্যবেক্ষণ করে। যখনই কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়, অ্যালার্ট প্রথমে এখানেই আসে। প্রতিক্রিয়ার 3টি ধাপ: শনাক্তকরণ, স্যাটেলাইট থেকে পাওয়া তাপের সংকেত অপস ফ্লোরে পৌঁছায়; যাচাইকরণ, ক্ষেপণাস্ত্রের ঘটনাটি আসল নাকি ভুল অ্যালার্ম তা নিশ্চিত করার জন্য কমপক্ষে 2 জন অপারেটর দ্বারা পরীক্ষা করা হয়। এই মানব যাচাই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। বিতরণ, ডেটা যাচাই হওয়ার পর তা হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও মিত্র কমান্ডের কাছে সরবরাহ করা হয়। এই ডেটা জনসাধারণের কাছে সতর্কতা বার্তা হিসেবেও পৌঁছানো হয়। সাম্প্রতিক ইতিহাসে, যেমন ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ বা অপারেশন মিডনাইট হ্যামারের সময়, এই স্পেস ফোর্স অপারেটররাই ছিলেন প্রথম যারা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছিলেন, যা সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলেই ইরান ছুঁড়ে মারবে 2000 ক্ষেপণাস্ত্র। তেহরানের 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। লক্ষ্য কি এবার মার্কিন মুল্লুক? উত্তেজনার পারদ চরমে। ইরান এবার এমন এক সামরিক অস্ত্র উন্মোচনের পথে যা পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। ব্রিটেন ও ট্রাম্পের হুঁশিয়ারিকে ছিন্ন করে ইরান দাঁড়ায় নায়কের আসনে। আর একবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলেই ইরান ছুঁড়ে মারবে 2000 ক্ষেপণাস্ত্র। তেহরান সতর্ক করেছে একটি প্রলয়ঙ্করী প্রতিক্রিয়ার বিষয়ে। বলেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত, সীমা অতিক্রম করার চেষ্টা করো না। এই ভয়াবহ সতর্কবার্তা জানিয়েছে ইরান। ইরানের রিভলিউশনারি গার্ড দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েল এবং পশ্চিম আক্রমণের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদন বলছে এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন জুন মাসের যুদ্ধে ব্যবহৃত সক্ষমতার থেকেও বেশি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো এখন 24 ঘন্টা চলমান। আলী ভাইজ জানিয়েছেন ইরান ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরও বৃহত্তর ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী আক্রমণ হলে তেহরান একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চায়। কর্মকর্তাদের বিশ্বাস, এত বিশাল সংখ্যার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা জুন মাসের মাত্রাকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে জানিয়েছেন উৎপাদনের মান এবং পরিমাণ দুই দিকেই ব্যাপক উন্নতি হয়েছে। জুন মাসের সংঘর্ষে মার্কিন সেনাবাহিনীকে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছিল। যুদ্ধের সময় ইসরায়েলের আকাশসীমা রক্ষায় যুক্তরাষ্ট্রের খরচ কয়েক বিলিয়ন ডলারের বেশি হয়ে যায়। এই সংখ্যাত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র বৃষ্টির মোকাবিলা করার সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব, অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। কিছু ইউরোপীয় দেশ এবং তুরস্কও এই যৌথ হামলায় নাকি সহায়তা করেছিল।
ইরানের বিশাল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা খুব দ্রুত ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয়। ইন্টারসেপ্টরগুলোর কার্যকারিতা কমে যাওয়ায় ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল খুবই বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যুদ্ধে ইরানের ভেতরে আরও শক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইরানের জুন মাসের ক্ষেপণাস্ত্র হামলা ছিল বিশ্বের ইতিহাসে এই পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় হামলা। মার্কিন সেনাবাহিনী মাত্র 12 দিনের মধ্যে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রতিবেদন বলছে, এতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক থার্ড মজুদের প্রায় 1/4 খরচ করে ফেলে। এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন ভয় সৃষ্টি করেছে। ইসরায়েলের আকাশসীমা থার্ড দিয়ে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় $2 বিলিয়নেরও বেশি। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের নীতির সমালোচক হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের সাবেক উপ অর্থমন্ত্রী পল ক্রেগ রবার্টস প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বলেন, আমি অবাক হয়েছি যে ইরান আয়রন ডোমের অকার্যকারিতার সুযোগকে যথেষ্ট ব্যবহার করেনি। আয়রন ডোম ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল। ইরান চাইলে হামলা চালিয়ে যেতে পারত এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত। তেহরানের 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, লক্ষ্য কি এবার মার্কিন মুল্লুক? উত্তেজনার পারদ চরমে। ইরান এবার এমন এক সামরিক অস্ত্র উন্মোচনের পথে যা পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM নিয়ে আসছে তেহরান। পশ্চিমা বিশ্ব জুড়ে এখন গভীর উদ্বেগ। এটি কেবল হুমকি নয়, এটি যেন ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে সরাসরি বার্তা। এলিট ক্লাবে ইরানের প্রবেশ। ইরানের সংবাদ মাধ্যম দাবি করেছে, নতুন এই মারাত্মক ক্ষেপণাস্ত্রটি পরিষেবার জন্য প্রায় প্রস্তুত। এর পাল্লা ইউরোপের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুদূর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এটি হবে প্রথম ইরানি অস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত করার ক্ষমতা রাখবে। এই সক্ষমতা অর্জন নিঃসন্দেহে তেহরানের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করল। বর্তমানে ইরানের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন খোররামশার 4 মাত্র 3000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি কেবল উপসাগরীয় দেশ ইসরায়েল বা পূর্ব ইউরোপে পৌঁছাতে পারে, কিন্তু নতুন ICBM সেই সীমা বহুগুণ বাড়িয়ে দিল। এখন পর্যন্ত কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াই এতদূর আন্তঃমহাদেশীয় সীমানা অতিক্রম করার সক্ষমতা রাখে। ইরান সেই এলিট ক্লাবে যোগ দিতে চলেছে। এই সামরিক প্রদর্শনের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটিই হলো ঘটনার সবচেয়ে বড় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক স্বীকারোক্তির কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রের ঘোষণা এলো। 7 নভেম্বর ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের জন্য তিনি অনেকাংশে দায়ী ছিলেন। ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল প্রথমে আক্রমণ করেছিল, সেই আক্রমণটি ছিল খুবই শক্তিশালী। আমি এর জন্য অনেক বেশি দায়ী ছিলাম। যুদ্ধের ষড়যন্ত্রে মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি ভূমিকা যেন আগুনে ঘি ঢেলেছে। ইরান সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যেন সেই স্বীকারোক্তির জবাব দিল। অবশ্য ইরান কেবল ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই জবাব দিচ্ছে না, তারা আইনি পথেও হাঁটতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য মার্কিন ইসরায়েল ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ। তেহরান এখন ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বাঘাইয়ের কথায়, নিশ্চয়ই এই স্বীকারোক্তি যে কোনো আদালতে এই আক্রমণাত্মক আইনে আমেরিকার অংশগ্রহণের একটি স্পষ্ট কারণ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ একদিকে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, অন্যদিকে আন্তর্জাতিক ন্যায় বিচারের খোঁজ। তেহরান স্পষ্ট করে দিয়েছে, সামরিক আগ্রাসন এবং আইনি ষড়যন্ত্র দুটোই তারা শক্ত হাতে মোকাবিলা করবে। ইরানের এই 10,000 কিলোমিটারের ক্ষেপণাস্ত্রের হুঙ্কার কেবল একটি সংখ্যা নয়, এটি হলো তাদের আত্মরক্ষার প্রতিজ্ঞা। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরান যেন বলছে, দূরত্বের সীমা ঘুঁচে যাক, হুঙ্কার পৌঁছাক ঠিকানায়। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, দুই দেশই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, যা দিয়ে 11টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। একই সঙ্গে তারা হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে। অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই, দেশটি নতুন হামলার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ট্যাঙ্কার আটক করল ইরান। ব্রিটেন এবং ট্রাম্পের গুরুতর পরিণতি এর হুঁশিয়ারির মধ্যে ইরান একটি ট্যাঙ্কার আটক করেছে। হরমুজ প্রণালীর আতঙ্ক, এটি কি একটি নতুন উপসাগরীয় যুদ্ধের প্রথম গুলি? হরমুজের নীল শিরায় আবারও আগুন। বিশ্ব যখন সতর্ক সংকেতে থরথর, ঠিক তখনই ইরান সমুদ্রের অদম্য প্রহরী উত্তোলন করে তার অধিকার, তার অহংকার। ট্যাঙ্কার ছিনিয়ে নেওয়ার সেই মুহূর্তে ইতিহাস যেন ফিসফিস করে বলে ওঠে যে সাগর তুমি দখল ভাবো, সে সাগরও একদিন বিদ্রোহ শিখবে। ব্রিটেন ও ট্রাম্পের হুঁশিয়ারিকে ছিন্ন করে ইরান দাঁড়ায় নায়কের আসনে, অদম্য, দুঃসাহসী, নিজ ভাগ্যের নাবিক। হরমুজ প্রণালী থরথর করে আর তেহরান জানায় খেলা এখন ইরানের নিয়মে চলবে। মার্কিন ড্রোন নজরদারির মধ্যে ইরান একটি তেল ট্যাঙ্কার ছিনিয়ে নিয়েছে। MQ-4C ড্রোন অসহায়ের মতো উপরে চক্কর কাটার সময় ইরান জাহাজটি আটক করে। খামেনির ট্যাঙ্কার কৌশল ট্রাম্পের রেড লাইন পরীক্ষা করছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরান হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেল ট্যাঙ্কার আটক করেছে। ওয়াশিংটন পোস্ট অনুসারে ইরান গত 14 নভেম্বর তালারা নামের মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করে। ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এটিকে বাধা দেয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে একটি MQ-4C ট্রাইটন ড্রোন কয়েক ঘন্টা ধরে প্রণালীটির উপর এক আটক প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছে। এই ঘটনাটি হরমুজ প্রণালীতে গত কয়েক মাসে ইরানের প্রথম বড় জাহাজ আটক। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্যাঙ্কারটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বেসরকারি নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে এই বাধা দেওয়ার ঘটনায় 3টি ছোট নৌকা জড়িত ছিল। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার এটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ বলে অভিহিত করেছে। হরমুজ প্রণালী উত্তেজনাপূর্ণ কেন্দ্র। এই প্রণালীটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ, যেখান দিয়ে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের 20% হয়ে থাকে। WAPO অনুসারে পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় ইরান দীর্ঘদিন ধরে প্রণালীটি বন্ধ করার হুমকি দিয়ে আসছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর রুটগুলো খোলা রাখতে এলাকায় টপল দিয়েছে। এই আটক করার ঘটনাটি ইসরায়েলের সাথে জুনের যুদ্ধের পরে তেহরানের প্রতিশোধের হুঁশিয়ারির পর ঘটল। 12 দিনের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সাইটগুলোতে হামলা চালিয়েছিল, যা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে। আক্রমণের ধারা ফিরে আসছে। মার্কিন নৌবাহিনী পূর্বে 2019 সালে ট্যাঙ্কারগুলোতে মাইন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। 2021 সালে ইসরায়েলি সম্পর্কিত একটি ট্যাঙ্কারে প্রাণঘাতী ড্রোন হামলায় 2 জন ক্রু সদস্য নিহত হয়েছিল। 2022 সালের মে মাসে ইরান 2টি গ্রিক ট্যাঙ্কার আটক করে এবং সেগুলোকে সেই বছরের নভেম্বর পর্যন্ত আটকে রেখেছিল। ট্রাম্প 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পরে তেহরানের হুমকির প্রতিধ্বনি ছিল এই অভিযান। সাম্প্রতিককালে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে জাহাজগুলিতে হামলা চালিয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। এই আক্রমণগুলো ইসরায়েল হামাস যুদ্ধের সময় শুরু হয়েছিল এবং এই অঞ্চলে জাহাজ চলাচল কমিয়ে দিয়েছে। রাফাল বনাম জেটেন্সি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু 2টি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেটেন্সি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেটেন্সি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জেটেন্সি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেটেন্সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে।
এই জে-10সি আসলে জে-10সি-বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধবিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10সি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার। আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10সি হল এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধবিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জে-10সির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরও ভারী অস্ত্র ভাণ্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জে-10সি কার্যকর মিড রেঞ্জ লড়াইয়ে। তবে জে-10সির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন, রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জে-10সি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরিচিত। জে-10সি এখনও তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জে-10সির জয়। একটি রাফালের দাম যেখানে 80 থেকে 125 মিলিয়ন ডলার, সেখানে জে-10সি পাওয়া যায় 40 থেকে 60 মিলিয়ন ডলারে। তাই যারা পশ্চিমা যুদ্ধবিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায়, পরিষ্কার আকাশে দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জে-10সিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জে-10সি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে, আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জে-10সির গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন।